নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। শুভ সন্ধ্যা। আজকে আগামীকালকের জন্য একটি সুখবর জানিয়ে রাখি আপনাদের কাছে যে আগামীকাল কিন্তু বিশেষ একটি অনুষ্ঠান আমাদের বারাসাত চেম্বারের কাছে হচ্ছে, রক্তদান শিবির। আপনারা হয়তো ভাবেন যে রক্তদান শিবির তো এখন পাড়ার অলিতে গলিতে প্রতি সপ্তাহে প্রতিদিনই পাওয়া যায়। না, এটা আমাদের বছরে একবার করি আমরা আমাদের ক্লাব তরফ থেকে, আবির্ভাব থেকে, যার সঙ্গে আমাদের এই হসপিটালটাও পুরোপুরি অ্যাটাচমেন্ট আছে। এবং বললে হয়তো বিশ্বাস করবেন না, যেটা কাউকে রিকোয়েস্ট করতে হয় না আজও অবধি, যে জন্য এটা বছরে, আর আপনি এলেও বুঝতে পারবেন যে এইরকম সাজসজ্জার মধ্যে রক্তদান শিবির না, খুব একটা হয়েছে না। কেমন? তো সেই জন্যই আপনাদের নিমন্ত্রণ জানানোই থাকলো। ৩,৫০০ ব্লাড ডোনেটার সকাল থেকে একদম বিকাল অবধি 3বার গাড়ি আসে, 3বারই ব্লাড নিয়ে চলে যায়, রেখে দেওয়া হয় না। তো সেই জন্য আপনাদের জানানো থাকলো, যারা রক্তদান শিবিরে ভীষণভাবে ইচ্ছুক এবং মন থেকে ভালোবাসেন রক্তদান করতে, যারা জানেন যে হ্যাঁ এক বিন্দু রক্ত মানে কতটা মানুষের কাছে প্রয়োজনীয়, তারা কিন্তু প্লিজ চলে আসতে পারেন। কারণ এটা মানুষের জন্য, আমাদের কারোর না কারোর প্রয়োজনের জন্য। ঠিক। কেউ আছেন ফোনে? হ্যালো, না আরেকবার কল করুন, কানেকশানে পাচ্ছি না। তো আমরা রক্তদান শিবিরের সঙ্গে আমাদের ছোট্ট বন্ধুরা আছে, তাদেরকে একটু জানিয়ে দেবো আজকে। ফার্স্ট কলার আজকে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হবে তো, হচ্ছে। আপনার জন্যই তো আসতে হয় দিদি ভাই। হ্যাঁ, ঠিক ঠিক, একদম। যাক, আপনার আপনার শরীর ভালো আছে তো? আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ, দেখাবেন অবশ্যই। যদি মনে হয় যে হ্যাঁ আমি আপনার কোনো প্রয়োজনে আসতে পারি, বা যে ব্লাড রিপোর্টগুলো করাচ্ছেন আপনি পাঠাতে পারেন আমাকে, ঠিক মনে করবেন, আপনার ভাইটা আছে এখন অবধি, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক। আমি ওষুধ খাই, খেয়ে যাচ্ছি। আমার সবসময় ওষুধ খাবে, নানা সমস্যা, আর ওষুধ সবসময় খাই, নানা রকমের সমস্যা আছে, প্রয়োজনে আপনাকে ডাকবো। ঠিক আছে, ভালো থাকবেন। আবার ফোন করবেন, কারণ লাইভে এলে বারবারই মনে হয় আপনার কথা যে হ্যাঁ দিদিভাইয়ের ফোনটা দিয়ে আমার কিন্তু অনুষ্ঠানটা শুরু হয় প্রতিদিন, তাই ফার্স্ট কলটা কিন্তু আপনার আসে। তা আজকে যদিও ঢুকতে 5 মিনিট দেরি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমরা সেই অনুষ্ঠানগুলোকে বারবার রিমাইন্ডার দিতে থাকি একটাই কারণে, যে মানুষগুলো যে অসুখ বিসুখগুলো নিয়ে বড় চিন্তায় থাকে, দুশ্চিন্তায় অবধি, কেমন? তো সেই দুশ্চিন্তা চিন্তা মিলেই কিন্তু একটা মানুষের স্ট্রেস, টেনশন। তো এই টেনশনটা কোন কোন ধরনের রোগগুলোকে নিয়ে, সেটা নিয়ে আমরা একটু আলোচনায় আসব। তার আগে আজকে যখন টক শো আছে, এখানে কোন কথা বলে নিই। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। আমি ডক্টর এস কে সেনের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলছি, বলুন। হ্যাঁ? বলুন, বলছি। আচ্ছা, আমি কথা বলছি কল্যাণী থেকে। হুম আমার ডান পায়ে হুম মানে আমি বড় আঙুলের সাইড দিয়ে একটু মাংস বেরিয়ে গেছে হুম এবং সেটা বেশ জ্বালা করে। হুম ওটার রিমেডি আমি দেখি, আর মানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করা হয়েছিল হুম এবং এখনো করা হচ্ছে। সে ডাক্তার বলছিল মাইক্রোসিন অয়েন্টমেন্ট লাগাতে, হুম তো সেটা লাগিয়ে যাচ্ছি, কিন্তু এখনো কমেনি। এক কাজ করুন, আপনি ওটা ছবি তুলে যে নম্বরে কথা বলছেন আমাকে একটু পাঠান তো, কারণ স্কিনের ব্যাপার আন্দাজে ঢিল মেরে হয় না, আমাকে একটু দেখতে দিন। আপনি ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দিন, আমি ওই যেখানে পাঠাবেন যে নাম্বার থেকে, আমি ওখানে অয়েন্টমেন্টের নাম এবং ওষুধ লিখে দিচ্ছি আপনাকে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আসছি। আমার মোবাইলে ঠিক আছে, কোনো অসুবিধা, আপনি পাঠান। দেখে পাঠাচ্ছি। হ্যাঁ, শিওর, ওকে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। ফোন করে সময় নষ্ট করবেন, এত সময় নেই। আপনার যদি রথের মেলা বেড়াতে যাওয়ার ইচ্ছা হয় চলে যান, কিন্তু ফোন অন করে না, অফ করে। বলুন। আপনাকে আমার পায়ে না একটু টান লাগে, আমার
দেখতে পান? কি অশ্বগন্ধা? ডান ধারে। আপনার কেটে কেটে যাচ্ছে, আরেকবার রিং করুন, ক্লিয়ার আসছে না। হ্যাঁ নমস্কার। বলুন, হ্যালো শুনতে পাচ্ছি, বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। আমার বাবার পায়ে লেগে গেছে। হুম। হ্যালো, হ্যাঁ, বাবার পায়ে লেগে গেছে, তারপর? হ্যাঁ বাবার পায়ে লেগে গেছে, ওই ইউরিক অ্যাসিডের জন্য ব্যথা হয়েছিল, তারপর আবার লেগে গেছে, প্রচুর ফুলেছে। হুম। ইউরিক অ্যাসিডের জন্য অনেক ফুলেছে। কত হয়েছে ইউরিক অ্যাসিড? কত ইউরিক অ্যাসিডটা কত এসছে? ইউরিক অ্যাসিড ওর মধ্যে তো এখন জানা যায়নি, দেখেনি। হ্যাঁ, তাহলে সেটা টেস্ট করে নিয়ে আমাকে একটু জানানো হোক। আর এখন মোটামুটি কুর্তি কলায় জল খাওয়া, কুলত্র কড়াই ভিজিয়ে সেটা জলটা রাত্রিবেলা খাওয়াও, তাহলেই হবে। হ্যাঁ 233। 233 ইউরিক অ্যাসিড হয় না বাবা, ভুলভাল হচ্ছে। রিপোর্টটা আমাকে পাঠাও। 233 আমাদের মানব জাতির কারোর ইউরিক অ্যাসিড হয় না। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো, হ্যালো। বলুন। টিভির ঘর থেকে একটু বাইরে আসেন মা, জননী আমার। হ্যাঁ, হ্যালো, আমার পায়ে না টান ধরে। আমি আপনার অশ্বগন্ধা, আপনার আপনার ওষুধটা খেতে পারবো? অশ্বগন্ধা পায়ে টান ধরে তো, হ্যাঁ। আপনার ওষুধটা খেতে পারবো? না না, আমার অশ্বগন্ধা না হলেও বাজারে প্রচুর অশ্বগন্ধা পাওয়া যায়, সেই অশ্বগন্ধা খেলেও হবে। না না, সেটা না, বলছি যে কোনো অশ্বগন্ধা হলেই হবে। অশ্বগন্ধাটা 800 পাওয়ার হতে হবে, দিনে 2 বার করে। খাবো। যখন কিনবেন ওরা দোকানদার বলে দেবে আপনাকে কিভাবে খাবার নিয়ম এবং কখন কখন খাবেন, কেমন? আচ্ছা, আরেকটা বলছি আর কথা, ইউরিক অ্যাসিড একটু বেশি আছে, একটু খারাপ। আবার শোনা যাচ্ছে না, আবার বলুন। ইউরিন অ্যালবুমিন হ্যাঁ একটু বেশি আছে, ওটা কি খারাপ? হ্যাঁ, বেশি হওয়াটাও আবার খারাপ, তবে খুব একটা ক্ষতি হবে না। একটু ডিম খেতে কম করান, তাহলেই হবে। ওকে, নমস্কার। 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 হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তার বলছেন? ডাক্তার, আমার চান করলে না গাটা চুলকায়। হুম তো এখন যে ওই এমনি গোটা ওঠে না, খুব চুলকায়। হুম শীতল করলে বা সাবান দিলেও খুব চুলকাটা থাকে সারা গা। হুম যদি একটু বলেন। অ্যালার্জিটা টেস্ট করান। হ্যাঁ স্যার, কি বলেন? অ্যালার্জি, IgE অ্যালার্জিটা টেস্ট করাবেন। আচ্ছা, IgE অ্যালার্জি। হ্যাঁ, আচ্ছা, ওটা টেস্ট করালেই হবে। খাওয়া দাওয়া ঠিক আছে? খাওয়া দাওয়া ডিম, বেগুন, চিংড়ি মাছ, সমুদ্রের মাছ খাবেন না। আচ্ছা, ইলিশ মাছ, চিংড়ি মাছ, হ্যাঁ, সামুদ্রিক হ্যাঁ, মাছ হ্যাঁ। বন্ধ থাকবে? আর বেগুন এবং ডিম, আচ্ছা এগুলো বন্ধ রাখলেই হবে। আচ্ছা। ওকে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার, ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ বলছি, বলুন। ওটা গায়ে দাগের মতন দাগ হয়েছে। স্কিনের ব্যাপার ছবি না দেখে, রুগী না দেখে বলা যাবে না বাবা, স্কিনের ব্যাপার তো। সাদা কালারের দাগ হয়েছে। হ্যাঁ, এখন সাদা কালারের, এখন সেটি ছাড়া আর কি কি প্রবলেম হতে পারে সেটা না দেখে বলা যাবে না, খুব মুশকিল। আপনি ওটা ছবি তুলে পাঠান আমাকে, একটা ছবি। স্কিনের ব্যাপার আমি আন্দাজে ঢিল মেরে ওষুধ দিতে পারবো না, ওটা দেখার প্রয়োজন আছে। হ্যাঁ, ছবি তুলে পাঠান আমাকে একটা। হ্যাঁ, কোথায় পাঠাবো? যে নাম্বারে কথা বলছেন, যে নাম্বারে কথা বলছেন এটাতে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলছি যে ওই টিভি প্রোগ্রামে যে ফোন করেছিলাম, বলুন, কি জানার আছে? জানার আছে বলতে ডাক্তারবাবু, আমার আপনার রেমেডিতে যে আপনি যে সুগারে বলেছিলেন যে 10টা করে কারি পাতা আর অল্প করে কাঁচা হলুদ থেকে, আমি ওটা ওটা খাচ্ছি রোজ সকালবেলা।
খালি পেটেতে। হুম। কিন্তু এইবারে আমি এখন পরীক্ষা করাতে আমার আগে প্রথম ছিল, ফার্স্টিং ছিল 298 আচ্ছা। আর ছিল 398। হুম। এখন এবারে কত? এখন হয়েছে ফার্স্টিং হয়েছে 205 আর টিপি হয়েছে 82। 282। হ্যাঁ। ঠিক আছে, তাহলে চালিয়ে যান। আচ্ছা, আরো চালিয়ে যান, বন্ধ করতে হবে না। খালি ভাত একটু কম খান আর ফল খাবেন না। ওই পাকা আমগুলো বাড়ির পাশে বিক্রি হচ্ছে, ওগুলো কিনে এনে যেন না খাওয়া হয়। না না না, আমি ভাত ওকে সেরকম খাই না, অল্প ভাত খাই। হুম। আর সমস্ত রকমের এ খাই, মানে ডাল সবজি এগুলোই বেশি পরিমাণে খাই। আর ভাত রুটিটা সেরকম ভাবে খাচ্ছি না। হুম। আর কোনো ফল খাই না, কোনো ফল খাই না ডাক্তারবাবু। ঠিক আছে, ওকে ওকে, চলুক। Thank you. হ্যাঁ, হোম রেমেডিতেই তো ভালো রেজাল্ট হয়ে গেছে, আপনাকে ওষুধ হ্যাঁ, লাগবে না, তাহলে বলছি- আপনি এটাই খেতে থাকুন। না না, বলছি ওই ফাস্টিংটা যে আমার 205, ওটা কি ভুল রিপোর্ট? হ্যাঁ, শুধু ও 85 আর 205 তো হতে পারে না। আপনি আর একটা ল্যাবে আর একবার টেস্টটা করান, কেমন? হ্যাঁ, নমস্কার। ঠিক আছে, ঠিক আছে ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। আপনারা এরকম কল করে জেনে নিতে পারেন। আজকে 8336973024 আছি আমি আপনাদের সঙ্গে, ডক্টর সেন লাইভ শোতে। আর এই লাইভ শো শনিবার মঙ্গলবার শুধুমাত্র সন্ধ্যে 7টা থেকেই দেখা যায়। আর এই সন্ধ্যে 7টার শো মানে কিন্তু অনেক কিছু জানার, অনেক কিছু একজনের থেকে প্রশ্ন শুনে আপনারও আইডিয়া বাড়বে। তো সুতরাং আস্তে আস্তে আপনিও বুঝতে পারছেন যে হোম রেমেডি এমন কিছু দিয়ে থাকি যেটা সুগারের মতো একটা মারাত্মক সাইলেন্ট কিলার ডিজিজও একটা মানুষের জন্য নর্মাল হয়ে যেতে পারে। যেটা ইম্পসিবল ছিল, যেটা আপনারা এতদিন অবধি জানতেন যে না সুগার, প্রেশার, থাইরয়েড এগুলো কোনোদিন নর্মাল হবে না, বাট ইটস পসিবল ইন আওয়ার ইউনিট। আমাদের ইউনিটে কিন্তু এটা পসিবল। সো আপনার নিজের ডিসিশন নেবার ব্যাপার আছে যে আপনি ওই সারা জীবন ধরে ওষুধ খাওয়ার সিস্টেমে থাকবেন, না কয়েকটা দিন একদম নিয়ম মেনে ওষুধ খেয়ে আবার নর্মাল জীবনে ফিরতে চান। দেখুন, আমি একটা মধ্য কথা বুঝি আমার এই ছোটো মাথায় ছোটো বুদ্ধিতে। যদি চিকিৎসা করি তাহলে সেটার ভালো দিকে যাবার আছে, ভালো থাকবো, প্রায় নর্মালভাবেই মানুষের জীবনের অন্যান্য মানুষের মতো লাইফ লিড করব। যদি আমাকে ওষুধ খেয়ে যেতে হয়, এটা খাবে না ওটা খাবে না ওটা খাবে না করে সারা জীবন চলতে হয়, তাহলে আমার মনে হয় একটু কোথাও গন্ডগোল হচ্ছে না। বাট আই ডোন্ট ওয়ান্ট টু এনি কন্ট্রাডিকশন উইথ অ্যালোপ্যাথি সিস্টেম অর আদার এনি সিস্টেম। বাট আমি আমার আয়ুষ থেকে এতটাই কনফিডেন্ট যে যদি একবার ভরসা করা যায়, যেটা পৃথিবীর আদি চিকিৎসা, যেটা আজ থেকে 85 বছর আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে যতদিন মানব জাতি থাকবে। তো সুতরাং এই মানুষের দেহটা এটাও তো প্রকৃতি থেকে তৈরি, তাই না? প্রাকৃতিক দেহ, প্রকৃতি থেকে এসেছে, আবার চলেও যাবে মাটির নিচে, প্রকৃতিতেই মিশে যাবে, যার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। তার মানে কি হলো যে রোটেশনে আমরা কয়েকটা দিনের জন্য ঘোরা বেড়ানো, এই জমি জমা মারামারি, টাকা পয়সা গয়নাগাটি নিয়ে মারামারি করতে এসেছি, তারপর টাইম হলে সবাই আবার যে যার জায়গায় চলে যাব, একদম মিশিয়ে যাব যেখান থেকে এসেছিলাম। তাহলে দেহটায় যদি বেঁচে থাকাকালীন কোনো সমস্যা হয়, তাহলে প্রাকৃতিক জিনিস দিয়েই তাকে যে চিকিৎসা করা হবে সেটাই অরিজিনাল। আর বাকি যেগুলো দিয়ে আপনারা ভাবছেন এখন অবধি, সেটা কিন্তু আর্টিফিশিয়াল। সেটা ছোট ছোট বাচ্চারা অবধিও জানে যে আজকের ডেটের একটা ছোট অ্যান্টাসিড সকালবেলা মানে আপনার দারুণ মনটা ভালো লাগছে, পেটটা ভালো লাগছে, সেটা কতদিন আর ভালো লাগাটা থাকবে? এই অ্যান্টাসিড খেতে খেতে কিন্তু আপনার একদিন আলসার অবধি হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে না। আই এম ডেফিনেট 1 থেকে 2 বছরের মতো কেউ যদি অ্যান্টাসিড খেয়ে যাচ্ছেন, একবার এন্ডোস্কোপি করিয়ে দেখে নিন যে ভেতরে কোথাও আলসার হয়ে যাচ্ছে না তো। ওকে, তাহলে দেখি কেউ ফোনে আছে। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার, ভালো আছেন? বলুন। বলছি স্যার, আমার মেয়ের না ছোটবেলায় কানে জল ঢুকে গিয়েছিল। হ্যাঁ, তা এবার তখন ছোটবেলায় কানে জল ঢুকে গিয়েছিল, এখন আপনি আমাকে ফোন করেছেন মিউনিসিপ্যালিটিকে বলে দিতে আপনার মেয়ের কান থেকে পাম্প করে জলটা বের করে দিতে? না না না, আমি তখন ডাক্তার দেখিয়েছিলাম। এবার তখন দেখতাম কি মানে ঘুমিয়ে পড়লে, মানে রাত্রেবেলা ঘুমোলে পরে সকালবেলা দেখতাম কি মানে কানের পাশ দিয়ে সেই পড়লে ইয়েস সাদা ইয়েস, সাদা হয়ে যায়, পচে গেছে সেরকম জায়গাটা। একটা হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার কি বলুন তো, তারপরে এবার ডাক্তার দেখিয়েছিলাম, বেশ কিছুদিন বন্ধ ছিল, আবার গরমকাল আসলে দেখতাম ওই পুজোর মতো সাদা সাদা একটা কষ বেরোতো। হ্যাঁ, তা আপনার কন্যার বয়স কত? মেয়ে এখন বিয়ে হয়ে গেছে। তাহলে আপনার দায়িত্ব নেই, জামাইকে বলে দেবেন। ওটা অন্য কোম্পানিতে চলে গেছে, এখন সেই কোম্পানির দায়িত্ব, আপনার আর দায়িত্ব নেই। না, তাহলে বলে দিন না, আসলে মানে আমার মেয়ে একটুখানি খেলে উপকার হবে। এখন মানে কি বলুন তো, যত বড় হচ্ছে না তখন দেখছি মানে ওই কানটাতে একটুখানি কম শুনছে। তার মানে আপনার মেয়ে এখনো বড় হচ্ছে, এখনো মেয়ে কি সকালবেলা জামাই উঠে কি কমপ্লেন খাওয়ায়? আরে
না বাবা, উনি আসলে ব্যাপারটা সেটা নয়, মানে কি বলবো, মানে ডাকলে পরে মানে সারাটা কম দিচ্ছে, এটা তাহলে ওখানে বুঝতে ও পারছি, আপনি বুঝতে পারছি, আচ্ছা 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 আচ্ছা, ঠিক মানে কম ঠিক, শুনছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। তো জামাই ষষ্ঠীতে হ্যাঁ, নিমন্ত্রণ করেননি আপনার মেয়েকে? একদম করেছিলাম। তাহলে ওই ষষ্ঠীর সময় যখন মেয়ে ছিল আমাকে ফোন করেননি কেন? তাহলে একসঙ্গে কথা হয়ে যেত। তখন লাইনে পাইনি স্যার, কি ইস, বলবো, একদম এরম ফোন ভাবে করেছিলাম অপবাদ আপনার। দিলেন আমাকে, লাইনে পাওয়া না যাচ্ছে না না না, আমায়। শুনুন না, আমি বলছি, একজন ম্যাডাম ফোন করে বললেন, বলে কি, আমি বললাম কি আমি স্যারের সঙ্গে একটু কথা বলতে, বলছে স্যার তো এইভাবে কথা বলবেন না, বারণ করে দিয়েছেন। আমি স্যার কদিন আগেই আমি ওনার সঙ্গে কথা বললাম, আমি ভাববো তাহলে হয়তো আপনি বাইরে রয়েছেন, ওই জন্য আর কথা বলতে ঠিক, আমি পারিনি দুটো আপনার সঙ্গে। ট্যাবলেটের নাম বলে দিই দিদি ভাই, একটু লিখে নিন। আচ্ছা আচ্ছা। এক হচ্ছে শারিভাদিওয়াটি, শারি, আর না হলে যদি মোবাইলে আপনার রেকর্ডিং মোড থাকে তাহলে ওইটা অন করে হ্যাঁ দিন। হ্যাঁ, একটুখানি 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 হ্যাঁ। একটুখানি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার। হ্যাঁ, প্রথম ট্যাবলেট হচ্ছে শারিভাদিওয়াটি, দ্বিতীয় হচ্ছে নাগার্জুনাভ্রো। দুটো ট্যাবলেটকে দুপুরে খাবার পর, রাতে খাবার পর খাবে। আর একটা ড্রপ হবে যেটার নাম এয়ার ক্লিয়ার ড্রপ। এই ড্রপটা রাত্রেবেলা শোবার সময় যে কান দিয়ে ওই জলের মতো রসের মতো বেরিয়ে আসছে ওই কানে দেবে, এবং সকালবেলা তুলো কাঠি দিয়ে পরিষ্কার করবে। ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে দুটো নিম পাতা আর একটু কাঁচা হলুদ খেতে বলবেন। আচ্ছা ঠিক আছে। কেমন? আর বলছি কি স্যার, এখন মানে হচ্ছে না, কিন্তু কি বলুন তো, না, তবুও এটা খাইয়ে দিন, আগামী দিনে এটা আর আসবে না। আমি যা দিয়ে দিলাম ওষুধ এবং খাবার ওষুধ এবং লাগাবার জন্য ড্রপ, এতে আর ওই দৃশ্য আর কোনোদিন আসবে না, আপনি নির্ভাবনায় থাকতে পারেন। এইটা যে কোনো আয়ুর্বেদিক দোকানেই পাওয়া যাবে, আর এই রেকর্ডিংটা ওখানে শুনিয়ে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে। আর হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যালো, হুম, বলুন। ডাক্তারবাবু, হুম, ডাক্তারবাবু, আমি বলছিলাম কি, আমার পায়ের গোড়ালিটা প্রচন্ড ব্যথা করে, মানে এত ব্যথা করে আমি পা ফেলতে পারি না। ইউরিক অ্যাসিডটা টেস্ট করান। করানো হয়েছে, কত এসছে? নাই। কত? না, এটা 9? এটা না, নাই, একদম নাই। আচ্ছা, ইউরিক অ্যাসিড নেই। আপনি ওই আর সুগার আছে সকালবেলা আমার। উঠে লাক্ষা গুগ্গুল খাবেন, দুটো করে ট্যাবলেট। লাক্ষা গুগ্গুল, বটিকা, ছোট্ট ছোট্ট মুসুর ডালের মতো। কেমন? হ্যাঁ। ওইটা সকালবেলা খাওয়া শুরু করুন, আর মুসুর ডাল একদম বন্ধ করবেন। মুসুর ডাল, পুঁইশাক, ঢ্যাঁড়স, এটা যেন বাড়িতে আর বাজারে না আসে একদম। কেমন? হ্যাঁ। আর আম খাবেন না, আম বন্ধ করুন। আর বলতে আমাকে পাইলস আছে প্রচুর, বাইরে ওটা আবার অন্যদিকে চলে যাচ্ছে গল্প, আবার পাইলসের গল্প আবার অন্য। এখন মাংস খেতে বারণ করে দেবো, আদা যেন না দেওয়া যায়, এইসবগুলো। আগে তো খাই না, আমি যতটা পারি, মানে কম, যতটা পারা যায়। আর একদম পাইলসের কি বাইর দিয়ে সব মাংসের টুকরোর মতন, আর প্রচন্ড ব্যথা করে, পায়খানায় গেলে কফের মতন বের হয়। সকালবেলা 1 চামচ পেঁয়াজের রস আর 1 চামচ টক দই একটা কাপের মধ্যে মিক্স করে নিয়ে খালি পেটে খেতে থাকবেন প্রতিদিন। প্রতিদিন প্রতিদিন। ওটা খালি পেটে খাবো? হুম, আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আবার কথা হবে। আপনি এগুলো করে নিয়ে 15 দিন করুন, তারপর আবার আমাকে ফোন করবেন। এটা আমার ওই ওষুধটার নাম বললেন, যেটা কি ওষুধ বললেন, ওই হাঁটু ব্যথা, এগুলো লাক্ষা গুগ্গুল, লাক্ষা গুগ্গুল। আচ্ছা, ওটা যদি মনে না থাকে, জয়েন্ট এক্স, জয়েন্ট এক্স। ওটা কি খাবার পরে না খাবার আগে? পরে, অবশ্যই খাবার পরে, ওটা দুবেলা? দুবেলা। আচ্ছা। কেমন? ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এমন সমস্যা কিন্তু প্রতিদিন প্রতিটি মানুষের, ঠিক? আর এই প্রতিদিন মানুষের এই সমস্যা আমাদের সামনাসামনি হয়। কতজনে বুঝতেই পারি না কেন গোড়ালিটা ব্যথা হলো, কতজনে জানতেও পারি না যে আজকে ঘুম থেকে ওঠার পর এই কাঁধে কেন ব্যথা হচ্ছে। সমস্যা না? তো এই সমস্যাগুলো প্রতিদিন নিত্য নৈমিত্য মানুষের সঙ্গে। এখান থেকে বেরিয়ে আসাটা হচ্ছেই চিকিৎসা। ইয়েস, আপনি একটা কোনো এক মেকানিক্স খুঁজে নিন, আই মিন হিউম্যান বডি মেকানিক্স, আই মিন দে আর ডক্টরস, রাইট? কারণ এই মানবদেহ নামে যে যন্ত্রটি আছে, মেশিন যদি ভাবি এটাকে, তাহলে আমরা তার মেকানিক্স। তাহলে ভালো একটা মেকানিক্সের দরকার আছে, যেখানে সেখানে গ্যারেজে ঢুকে পড়লে হবে না কিন্তু। ঠিক? ওকে, কেউ আছেন কলে? নমস্কার। নমস্কার। না, মাসিমা খুব লজ্জা পাচ্ছে, একদম লজ্জাবতী লতা। পরে কথা হবে মাসিমা। নেক্সট। নমস্কার।
হ্যালো, বলুন। হ্যালো, না, নেই, তেমন কাউকে পাচ্ছি না। লাইন এসে কেটে যাচ্ছে, কারো সাউন্ড পাচ্ছি, কারোর পাচ্ছি না। তাহলে আমরা ওই ছোট্ট জায়গাটা আরেকবার নক করি, যেটা নিয়ে আমরা কিন্তু বড়ই আতঙ্কিত আছি, তাই না? তাহলে কিছুক্ষণের জন্য আমরা একটু ফোনটা সাইলেন্ট করে দিয়ে একটু প্রেজেন্টেশনে যাব, এবং প্রেজেন্টেশনের পরে আবার ফিরে আসবো আজকের টক শোতে। Yes, today I would like to share about some symptom of cancer. Because cancer is a terrific disease and পৃথিবীর যত ডক্টর আছে, অনকোলজিস্ট থেকে আরম্ভ করে, they are everybody tensed about that. Why? Because we cannot diagnosis, we cannot analysis. এখন আমাদের কাছে অন্ধকার। What is cancer? We cannot give any answer in short. We cannot give any, don't have any definitions. Right? তাহলে এটা নিয়ে এত মানুষের আতঙ্ক কেন? শুধু ওইটুকুই ভয় দেখিয়ে দিয়েছে ডক্টর, ওরে বাবা ক্যান্সার, বাস, ইট হ্যাজ নো অ্যান্সার। এই যখন এই কথাটা শুনে ফেলে তখনই মাথাটা গুলিয়ে যায়, কোনো অ্যান্সার নেই, তাহলে তো আমি বাঁচবো না। আমার কাছে কয়েকশো নয়, তার থেকেও বেশি এখনো ক্যান্সার রোগী বেঁচে আছে। আপনি দেখে চিনতে পারবেন না, আমাকে দেখে রোগী মনে হবে তো, কিন্তু আমার পেশেন্টকে দেখে মনে হবে না। কেন? এতটাই ভালো আছে। সারাবার মতো ক্ষমতা নেই, আমি এত বড় ডক্টর নই, আই হ্যাভ নো এনি এফআরসিএস ডক্টর, এবং আমার নিজেরও কোনো লন্ডনে ডিগ্রি নেই, যা আছে সব ইন্ডিয়ার বাবা, ঠিক। কিন্তু যা ঘাটাঘাটি করেছি, পড়াশোনা করেছি এবং দুরবস্থা দেখেছি, যে পশ্চিমবাংলায় বিজনেস করার যদি একটা কোনো ডিজিজ হয়, অনলি ক্যান্সার। রুগীকে নিয়ে কতটা ডায়াগনোসিস হবে, কতটা ট্রিটমেন্ট হবে, যে ডক্টর করছে সেও জানে না, বাট কত টাকা খরচা হবে সেটা জানে। বাকিটা ইতিহাস আপনার বুঝে নেবেন। তো সুতরাং আমি চাই না যে ক্যান্সার রুগীগুলো এটিএম কার্ড হয়ে যাক আর হসপিটালগুলো এটিএম মেশিন, মানে একবার এটিএম মেশিনে ঢুকলেই শুধুই টাকা আর টাকা। আচ্ছা, রুগী কি ফিরবে? ডোন্ট নো। তাহলে সেরকমই একটা অসুখ সম্বন্ধে কোনো ভুল ধারণা, ভ্রান্ত ধারণা থাকলেই তখনই তাকে নিয়ে বিজনেস হয়। যে ব্যাপারটা আপনার নলেজ নেই, আপনি একটা জমি কিনেছেন, তার উপর বাড়ি করবেন, আপনার বাড়ি করার সম্বন্ধে ইটের কত হাজার নেওয়া হয়, সিমেন্টের বস্তার কত দাম, স্টোনচিপের কত ফুট, বালির কত ফুট, আপনি কিছু জানেন না, রডের কত কিলো আছে তাও জানেন না। তাহলে আপনার কাছে কোনো কন্ট্রাক্টরকে যখন অর্ডার দিয়ে দেবেন ফুল কন্ট্রাক্টে, তাহলে শিওর শট আপনাকে ঠকানো হবে। ঠিক তেমনটাই হচ্ছে আমাদের সাথে, যে ডোন্ট আন্ডারস্টুড দ্য ক্যান্সার। কোন মোডে, কোন সময় হসপিটালে নিয়ে যাওয়া উচিত আর কোন সময় নয়, এটাই কিন্তু মুশকিলের ব্যাপার। তাই আমরা অবশ্যই চেষ্টা করব যে খানিকটা জানতে, সবটা জানা সম্ভব নয়, যে হোয়াট ইজ দ্য সিমটম অফ ক্যান্সার। নেক্সট যাই আমরা। একটি আতঙ্ক, যা শোনা মাত্রই মানুষ অর্ধেক মারা যায়। ইয়েস, অবভিয়াসলি তাই হয়। ক্যান্সার শব্দটি এমন যে বাবার হয়েছে, ছেলেমেয়েরা আলোচনা করতে পারছে না, মাকে অবধি জানাতে পারছে না, যদি মার হার্ট ফেল হয়ে যায় শুনে বাবার ক্যান্সার হয়েছে, এরকম ঘটনা কিন্তু অনেক দেখেছি আমরা। তো সেই জন্যই বলছি যে এতটা আতঙ্কও নয় যতটা আপনারা ভাবছেন। সঠিক সময় যদি ক্যান্সার রোগীর সঠিক ট্রিটমেন্ট হয়, মানুষটা সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। যদি সুস্থ নাও হয়, অন্তত তার লাস্টিং পিরিয়ডটা অনেক বেড়ে যায়, আরও 5-10 বছর নর্মালি কাটে। আমার কাছে এরকম এখন অনেক রোগী আছে 14 বছর 17 বছর অবধি বেঁচে আছে, এবং নর্মালভাবেই। আপনি তাদের দেখলে অবাক হবেন, ইনি ক্যান্সার রোগী। ইয়েস, শুধু মেনটেনে থাকেন আর মুখে একগাল হাসি থাকে। এই একগাল হাসিটার যে এত দম আছে, আমাদের কাছে কোনো মেডিসিন নেই যেটা এই হাসির সাথে কম্পেয়ার করা যেতে পারে। না কেমোথেরাপি, না রেডিওলজি, নো এনি আদার মেডিসিনস। মনের জোর আর মুখে হাসি রাখুন, বাকিটা ভরসা রাখুন ডক্টরের উপরে, তাহলেই হবে। নেক্সট, একটি সাধারণ মানুষ জানেই না তার জিভে ক্যান্সার হয়ে গেছে। সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু তাকে ধরে অপারেশন করানো হলো ডক্টরের কাছে যাবার পরে,
এই হচ্ছে তার অপারেশনের মানচিত্র। একরকম দেখতে ছিল আর একরকম দেখতে হয়ে গেছে আফটার অপারেশন। তাই হয়, তখন আর আয়নার সামনে গিয়ে দাঁড়াতে হয় না, তখন শুধু ভাবে বেঁচে থাকলেই হলো, তাই না? তখন ভাবে বেঁচে থাকাটা বড় জরুরি। নেক্সট, অপারেশনের পর কি রেহাই পেলেন? আচ্ছা, এই যে ভদ্রলোকের অপারেশন করা হলো, একবারও জানতে ইচ্ছা করছে না, স্যার ওই ভদ্রলোক বেঁচে আছেন? না, নেই। আমরা যে ভেবে জলে ঝাঁপটা দিয়ে ফেলি, যাই টাকা পয়সার বস্তা নিয়ে, বস্তায় করে নিয়ে ঝাঁপটা তো দিইনি, তারপরে যা হয় হবে, কিছু হবে না মশাই। ডেড বডির আগে আর নাহলে ডেড বডি, এই দুটোই ফেরত পাবেন। সুস্থ হয়ে ফিরে আসাটা আজকের ডেটে খুব কঠিন জায়গা, ওটা এখানের উপর ডিপেন্ড করে। কারণ দেরি করে ফেললে আর কিছু করা থাকে না, কোনো ডক্টরের আর কিছু করা থাকবে না, আমাদেরও অলসো। তাই সকাল সকাল সমস্যা হয়েছে, সকাল সকাল ট্রিটমেন্ট করান। এই কাল যাব, পরশু যাব, আজকে আবার উল্টো রথ আছে, এইসব ভাববেন না। পরশু মহরম আছে, প্লিজ এইসব করবেন না, কেমন? ঠিক, নেক্সট যাই। এই যারা খৈনি, তামাকু, গুটখা, সিগারেট ইত্যাদি খেয়ে যাচ্ছেন, দেখুন এগুলো প্যাকেটের মধ্যে শুধু ওয়ার্নিং দেওয়া থাকে, কিন্তু সেগুলো খেলেই যে ক্যান্সার হবে, ভুল কথা। ডিপেন্ড অনলি অন ইমিউনিটি ইন ইউর বডি। আপনার শরীরে কতটা ইমিউনিটি আছে তার উপর ডিপেন্ড করছে আপনার এই ক্যান্সার নামক অসুখটা হবে কি হবে না। আমাদের যেই ভ্রান্ত ধারণাগুলো ছিল, মদ খেলেই লিভার ক্যান্সার হবে, ধোঁয়া খেলেই লাংসে ক্যান্সার হবে, একদম ভুল ধারণা, ভুল। আজ অব্দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অব্দি প্রমাণ করতে পারেনি যে এই নেশাদ্রব্য থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের নেশা করতে বারণ করা হয় যাদের ক্যান্সার হয়ে গেছে, এক্সপেক্টেড এরিয়া। যদি দেখা যায় ক্যান্সার হবার চান্সেস আছে, মনে হচ্ছে যেন ক্যান্সার, বিফোর বায়োপসি, তাহলে নেশার দ্রব্যগুলো বন্ধ করে দিন, তখন কিন্তু রিস্ক আছে, কেমন? নেক্সট যাই। সাইন অ্যান্ড সিমটমস। সাইন অ্যান্ড সিমটমস কি কি? এই ধরনের সিমটম এবং সাইন্স নিয়ে মানে আমরা কি দেখে বুঝবো লক্ষণ কি কি, সেগুলো সাধারণভাবে ডিসকাশন হয় 9 টিভি চ্যানেল। ছোট্ট করে আমরা আইডিয়াগুলো দিতে শুরু করি। হয়তো আপনার বাড়ির রোগীর সাথে যদি ম্যাচ হয়ে যায়, সো ইমিডিয়েট ট্রাই টু কন্ট্যাক্ট নিয়ারেস্ট এনি ডক্টরস কালকেই, দেরি নয়। এক এক দিনের জন্য অনেকটা ক্যান্সার ছড়িয়ে যেতে পারে মানব দেহে, তাই এই ভুলটা আর নয়। চলুন আমরা সিমটমে যাই। ক্যান্সার শোনার পরেই ক্যান্সার হয়ে গেছে আমার, ব্যাস আতঙ্কে রোগী অর্ধেক মারা গেছে। মানে শুধু শুনেছে আপনার মেবি অ্যাবডোমেনের মধ্যে বা স্টমাকের ভিতর কোথাও একটা ক্যান্সারের আঁচ পাচ্ছি আমরা, যে সিমটমগুলো দেখে আমরা বুঝতে পারছি, ব্যাস হয়ে গেল, রোগী অর্ধেক মারা গেছে। কেন? মরে ভূত হন না, না মরার আগেই ভূত হয়ে যাচ্ছেন। আগে সেই ভরসাটা তো রাখুন, দেখুন রেকটিফাই হোক, আগে টোটাল রিপোর্টগুলো হোক, তারপর তো। এরকম কত রোগী আছে জানেন, শুধু শুনেই হার্ট ফেল করে ফেলেছে। তাই ডক্টরদেরও রিকোয়েস্ট, বেশি বড় ডাক্তার দেখাতে গিয়ে আবার সব রোগীর কাছে কিন্তু বলে ফেলাটা ঠিক না, না? যদিও তারা আমার থেকে অনেক সিনিয়র, অলমোস্ট আরো বেশি শিক্ষিত হতে পারে, হোয়াট এভার, বাট আমি এইটুকু জানি, দুম করে আপনার ক্যান্সার হয়ে গেছে এই শব্দটা পেশেন্টের কাছে বলা যায় না। ওটা কোনো বড় বড় ডাক্তারই চাল দেখাতে গিয়ে এসেছে, খুব একটা ক্রেতা দেখানো হয় না। এতে অনেক সময় প্রবলেম ফেস করতে হয় কি, যদি রুগীর বা রুগীর বাড়ির লোকের হার্ট উইক থাকে, সেখানে শোনা মাত্রই হার্ট ফেল হতে পারে। আমার নিজের চোখে দেখা, হাজব্যান্ডের ক্যান্সার হয়েছে, এক্সপেক্ট করেছে, মানে হতে পারে লাং ক্যান্সার, শুধু এক্সপ্লেটটা দেখার পরেই ডক্টর বলেছে,
তার পাশে তার মিসেস দাঁড়িয়ে ছিল, শুধু মাথা ঘুরে পড়ে গিয়ে ব্যাস ওখানে হার্ট ফেল। তাহলে কোন রোগী মারা যাবার কথা ছিল আর কে মারা গেল? কিসের জন্য? শুধু ডক্টর এক্সেপ্লেটটা দেখেই বলে দিয়েছিল শিওর ক্যান্সার, এটা লাংস প্লুরেসি হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, স্বাভাবিক। রুগী দেখে তো একটা বোঝা যায় কন্ডিশন দেখে। কিন্তু আদার কোনো ডায়াগনোসিস হবার আগেই কিন্তু রুগী বাড়ির লোক মারা গেল। তাই ডক্টরদের অনুরোধ, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা একদম করবেন না। এটা অনেক বড় ডাক্তারের পরিচয় দেওয়া হয় না, আমি অন্তত মনে করি এটা ঠিক। নেক্সট যাই। তাহলে আমি আর বাঁচবো না, আমার যেহেতু ক্যান্সার হয়ে গেছে। কেন? কে বলেছে? কোন অ্যাস্ট্রোলজার আপনার হাত থেকে বলে দিয়েছে যে আপনি এক্ষুনি মারা যাবেন? জন্ম, মৃত্যু, বিবাহ ওটা তিনি ঠিক করবে, আমরা না, ডক্টররা না। কেমন? নেক্সট। ইস, মার ক্যান্সার ধরা পড়লো, মাকে আর বাঁচাতে পারবো না। এমন যদি একটা ইয়াং ছেলে তার হঠাৎ শুনে ডক্টরের কাছে তার মার ক্যান্সার হয়েছে, স্বাভাবিক এই অবস্থায় হয়, লাইক দ্যাট দিস সিচুয়েশন। এইবার তার মাকে একবার দেখে নেওয়া যাক। ডক্টর বলেছে যদি অপারেশন অ্যারেঞ্জ করা যায় তাহলে বাঁচলেও বাঁচতে পারে, বাট আই হ্যাভ নো এনি অ্যাসিওরেন্স। তো তবুও অপারেশনের ওটির অ্যারেঞ্জ করা যাক। যা বলে থাকে ডাক্তার আপনাদের কাছে সচরাচর, কথায় কথায় অপারেশন অপারেশন অপারেশন। এই হচ্ছে তার মার অপারেশন হয়ে যাবার পর মুখের শেপটা এইরকম হয়ে গেছে। আচ্ছা বেশ, মেনে নিলাম অপারেশন হয়ে গেছে, মানে এখন তো মোটামুটি শান্তিতে থাকবো, তাই তো? তার রেডিয়েশনও হয়ে গেছে, কেমো দেওয়া হয়ে গেল, অপারেশনও হয়ে গেল। তাহলে কোন আশায় করলেন? তার মানে মা আরো কিছু না হোক অন্তত 5 বছর তো থাকবে আমাদের কাছে, তাই তো? না, থাকবে না। কেন? দেখুন সিচুয়েশনটা দেখুন। আফটার অপারেশন আবার ডক্টর বলল যে না, আবার সিটি স্ক্যান করুন, আবার একটা স্প্রেড করছে কিনা দেখি, একটু পেট সিটি স্ক্যানের দরকার আছে। ওকে, পেট সিটি স্ক্যানের করানোর পর আবার 3টে সাইকেল রেডিয়েশন কেমো, তারপরে মার চেহারা দেখুন বিছানার সাথে মিশে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? পাড়ার লোকেরা দেখতে চলে এসেছে, আত্মীয় স্বজনরা দেখতে চলে এসেছে। তো এই ধরনের দুর্ঘটনা আমাদের বাড়িতে প্রতিদিন ঘরে ঘরে হচ্ছে, তাই তো? নেক্সট। সব গল্প শেষ। তাহলে এরপরে তো আর গল্পটা এগোলো না। মাকে নিয়ে যে এত স্বপ্ন দেখে বন্ধু থেকে ধার নিয়েছি টাকা, অফিস থেকে ধার নিয়েছি, লোন নিয়েছি, সেখান থেকে আরো আত্মীয় স্বজনদের থেকে টাকা পয়সা নিয়ে এসেছি, কেন মাকে বাঁচিয়ে সুস্থ করে ফিরিয়ে আনবো, সব গিয়ে ডাক্তারদের পায়ে ঢেলে দেবার পর লাস্ট সব গল্প শেষ। তাহলে এত লক্ষ টাকার মূল্য দেবে কে? সেই টাকাগুলো ফেরত দেবে কে? তাই না? ক্লাইম্যাক্স এখন শুরু। তাহলে বাড়িতে একটা এরকম ক্যান্সার রোগী মারা যাবার পর তারপর কি হয় জানেন? ঠিক এই গল্পটা হয়। অবশেষে গোটা পরিবার রাস্তায় এসে দাঁড়ায়। আমরা আমাদের এরকম অনেক আত্মীয় স্বজনকে নিয়ে দেখেছি, বাবাকে নিয়ে দেখেছি, যে একদম রাস্তায় গিয়ে দাঁড় করিয়ে দেয়। যদি আপনার বাড়ির লোকের প্রচন্ড নিঃশ্বাসের কষ্ট থাকে, চেহারার এইরকম জরা জীর্ণ, হাড় গোনা যাচ্ছে হারমোনিয়াম রিডের মতো, তাহলে ইমিডিয়েট ডক্টরের কাছে নিয়ে যান, বাড়িতে ফেলে রাখবেন না। মেবি ওনার লাংসের ভেতরে ক্যান্সারের জার্মস আছে, ম্যালিগন্যান্সি। এই ব্যাপারটা নিয়ে ছেলে খেলা আর নয়। দ্বিতীয় সিমটম, হঠাৎ করে যদি ওজন কমে যায়, খুবই ভয়ের লক্ষণ। আপনার বাড়ির লোক ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, উঠতে বসতে তার একটা কষ্ট হচ্ছে, এবং যদি দেখেন যে তার ওজন কমে যাচ্ছে আস্তে আস্তে, তাহলে ক্যান্সারের দিকে যাবার লক্ষণ। আমি আইডিয়াগুলো দিচ্ছি।
আমি শিওর শর্ট বলছি না, অন্যান্য আরও রোগের লক্ষণের সঙ্গে এটা মেলে। তবে এটা তো অ্যাসিওর যে এই সিচুয়েশন দেখে যদি আপনি ডক্টরের কাছে নিয়ে যান, মানুষটা যে খারাপের দিকে চলে যাচ্ছিল সেটা ভালোর দিকে আসবে। সাপোজ আমি ধরে নিলাম ক্যান্সার নয়, বাট কোনো অন্যান্য বড় অসুখ হতে পারে। কারণ কারোর বুকে যদি টিবি হয়ে যায়, ঠিক এইরকম চেহারা হয়ে যায়, জরাজীর্ণ, বারবার কাশির সাথে রক্ত আসতে থাকে এবং একদম রোগা পাতলা কাঠির মতো চেহারা হয়ে যায়, তাহলে টিবিটাও তো ধরা পড়লো বাড়িতে বসিয়ে না রেখে। তাহলে এই ধরনের সিমটমগুলো যদি আপনাদের বাড়ির লোকের সাথে মিলে যায়, প্লিজ একটু কনসার্ন হন আপনারা, ফাঁকি নয়, ডক্টরের কাছে যান। নেক্সট, দাঁতের মাড়িতে সিস্ট বা টিউমার, যদি এমন কোনো সিমটম আপনারা দেখে থাকেন দাঁতের মাড়ির ভেতরে, এবং জিভ দিলেই বারবার দেখবেন একটু নোনতা নোনতা জল বেরিয়ে আসছে ওখান থেকে, কারণ আপনি তো আর দেখতে পাচ্ছেন না, তাহলে কিন্তু ব্যাপারটাকে লাইটভাবে নেবেন না। কেমন? আমি আরো কিছু স্যাম্পল দেখিয়ে দিলাম ঠিক এরকম ধরনের কেসগুলো যাদের মাড়িতে হয়েছে। এগুলো দাঁতের ডাক্তারের কাজ নয়। আপনারা হুটোপাটি করে গিয়ে ডেন্টিস্টের কাছে পৌঁছে যাবেন না, তাহলে উনি সাঁড়াশে নিয়ে বসে আছেন, 4-5খানা দাঁত তুলে আপনার মোটামুটি দিন ঘনিয়ে আসবে। ঠিক, এটা কিন্তু অনকোলজিস্টের কাজ আছে, অথবা জেনারেল ফিজিশিয়ানের কাছে যান আগে। ডেন্টিস্টের কেস নয় এটা, আবার বলে দিচ্ছি। যদি পায়ের গোড়ালিতে এমন মাংসপিণ্ড হয়ে থাকে, হাতের মধ্যে এরকম টিউমারের মতো অংশ থাকে, তাহলে জানবেন এটা সাধারণ কোনো মাস নয়, ইটস ক্যান্সার। অবশ্যই, ডেফিনেট। জিভের মধ্যে যদি এরকম গাঁট হয়ে যায়, এও কিন্তু ক্যান্সারের লক্ষণ। হঠাৎ করে রক্ত কমে যাওয়া ভয়ের লক্ষণ। অনেকগুলো কারণ হতে পারে, আপনার অ্যানিমিয়া হতে পারে, আচ্ছা, শর্টনেস অফ ব্রিথ, ইনক্রিজ হার্ট রেট। যদি দেখেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, দুর্বল লাগছে, উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, বুকটা ধড়পড় করছে, ধুকপুক করছে, অ্যানিমিয়া। অ্যানিমিয়া যাদের আছে তাদের এই সিমটমগুলো দেখা যায়। হোয়াট ইজ অ্যানিমিয়া? ডিক্রিজ ইউর হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন ল্যাক করা। কেমন? হিমোগ্লোবিন যদি শরীর থেকে কমে যায় ধীরে ধীরে, তাহলে এই ধরনের সিমটমগুলো আপনার দেখা যাবে। অহেতুক রক্তপাত অনেকগুলো জায়গা থেকে হয়। কোন কোন জায়গায়? নাক, মুখ, কান, প্রস্রাব, পায়খানা এবং মেনস্ট্রুয়াল সাইকেল, মাসিক। যদি দেখেন অহেতুক রক্তপাত হচ্ছে আমাদের এই শরীরের জায়গাগুলি থেকে, তাহলে ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করুন। জিনিসটা কিন্তু ভালো নয়, নর্মাল ভাবে নেবেন না। ডোন্ট টেক ইট ইজি। ঠিক আছে? দ্বিতীয়, খাবার খেতে গেলে গলায় ব্যথা পাওয়া, জল খেতে গেলেও যেন গলায় এখানটা আটকে যাচ্ছে, তাহলে কি করবেন? ইমিডিয়েট একটা আল্ট্রাসোনোগ্রাফির দরকার আছে। ইমিডিয়েট একটা আল্ট্রাসোনোগ্রাফির দরকার আছে, তারপরে বাকি ডায়াগনোসিস করা হবে। কারণ এখানে যদি কোনো টিউমার ইত্যাদি হয়ে থাকে ইয়েসোফেগাস, খাদ্যনালীতে, তাহলে কিন্তু আমরা জানতে পারবো। সেটা যদি বড় হয়ে যায় কোনো ক্রমে, সাইজে, মেজারমেন্টে, তাহলে আর কিছু করার থাকবে না। আর অপারেশন, ওটা লোক দেখানোর জন্য হবে, কিছু হবে না আপনার। অপারেশন করেও আপনি কিছু করে উঠতে পারবেন না। হয় না, সব জিনিসের একটা লিমিট আছে। আপনার টিউমারের সাইজ এত বড় হয়ে গেছে, তাকে কেটে কুটে, বাঁধাকপি না তো, বাড়িতে কুচি কুচি করে মাদার মাছ দিয়ে বেশ একটা সুন্দর করে কষে কষে তরকারি বানিয়ে ফেললাম, হবে না। যে সিচুয়েশন আপনি বানিয়ে ফেলেছেন সেখানে ওটি করলেও কোনো চান্স থাকবে না। বাড়িতে পয়সা অনেক থাকলে আপনারা করতে পারেন, ট্রাই হবে, কাজের কাজ কিছু হবে না। নেক্সট যাই। নেক্সট সিমটম, দিস ইজ দ্য ইয়েসোফেগাস, খাদ্যনালী। খাদ্যনালীর মধ্যে যদি কোথাও অবস্ট্রাকশন হয়, কি কি?
বমি বমি ভাব, এই দেখুন বাঁদিকে যদি যে ছবিটার মতো দেখছেন যে ছোট্ট একটা টিউমার্স, তাহলে আপনি খাবার পরেই দেখবেন খাবারটা আবার উঠে আসছে। কেন? এখানে বাম্পার হয়ে গেছে, সরাসরি গাড়ি যাওয়ার রাস্তা নেই। বোঝাতে পারছি? খাদ্যনালীর মধ্যে যদি একটা ম্যালিগনেন্ট জাতীয় টিউমার বা মাস গাঁঠি হয়ে থাকে, তাহলে খাবার গিয়ে নেমে আবার উঠে আসবে। দুম করে এন্ডোস্কোপি নয়, আগে একটা সিটি স্ক্যান, তারপর যদি জায়গা থাকে এন্ডোস্কোপির পাইপ ওই অবধি যাবার, তাহলে আমরা এন্ডোস্কোপি করব। এন্ডোস্কোপিটাও লাগবে এখানে, খাদ্যনালীর মধ্যে যদি এরকম সিমটম হয়ে গিয়ে থাকে। ইনডাইজেশন, বদ হজমের লক্ষণ কি কি? পেটে একটু চিনচিন করে ব্যথা হওয়া, পেটে জ্বালা করা, উপর অ্যাবডোমেন থেকে নিচের অ্যাবডোমেন অবধি ব্লোটিং থাকবে, হুড়ুর করবে, গ্যাস গ্যাস ভাব, পেটটা ফোলা থাকবে, নাউজিয়া থাকবে, ফিলিং ফুল ইমিডিয়েটলি আফটার স্টার্টিং অফ ইট। খাবার ইচ্ছাটা একদম থাকবে না, খাবার দেখলেই একটা রাগ রাগ আসবে মাথায়, আর পেটের মধ্যে একদম গুড়গুড় গুড়গুড় করে একদম ঘুরে বেড়াবে, পুরো মেঘ ডাকার মতো হতে থাকবে, ঠিক। আর লেথার্জি থাকবে, মনে হয় গিয়ে শুয়ে পড়ি, ভালো লাগছে না। আর মুখের কাছে টক টক ব্যাপার উঠে আসবে। এগুলো কিসের লক্ষণ ছিল? এইগুলোই ছিল ইনডাইজেশন, যার হজম হয় না। দীর্ঘদিন হজম না হওয়া এবং অ্যান্টাসিড খাওয়া। এই অ্যান্টাসিড খেতে 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 একটা মানুষের আলসার হয়ে যায়, এবং আমি আপনাদের আগেও জানিয়েছি আলসার ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার। কেমন? তাহলে এই জায়গা থেকেই আমাদের নিজেদেরই বুঝতে হবে যে দীর্ঘদিন যাবৎ অ্যাসিড হচ্ছে, কিন্তু ওই রেডিমেড বাজারের অ্যান্টাসিড খাওয়া যাবে না, এতে ক্ষতির লক্ষণ অনেক বেশি। বিলিরুবিন যখন বেশি হয়ে যায় তখন জন্ডিস, আর যখন টু হাই হয়ে যায়, জন্ডিস পেকে যাবার মতো অবস্থা, তখন কিন্তু আর বাড়িতে বসে থাকলে হবে না, তখন ডক্টরের দরকার আছে। ঠিক, আজকে তাহলে জন্ডিস অবধি থাক, আমরা ফিরে আসি আবার কিছু ফোন কলে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। বলছি, বলুন। হ্যাঁ বলছি, আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাচ্ছি। মানে ওনার খুব দুশ্চিন্তা হয়। হ্যাঁ, মানে কাজের কথা না, অন্য অন্য কথায় খুব চিন্তা করে সবসময়। তার সেটা মানে কোনো ওষুধ খেলে ঠিক হবে? সেটা আপনি গিন্নি হয়ে আগে জিজ্ঞেস করতে হবে তো। তোমার এই বয়সে পড়ন্ত বেলায় কিসের এত বসন্ত, সেটা জিজ্ঞেস করতে হবে তো। মানে হ্যাঁ, চিন্তা বলতে ওনার কাজের চিন্তা নাই, শুধু কাজের চিন্তা নেই মানে এ তো ভালো চিন্তা নয়, খুব খারাপ চিন্তা। তাই আজকে রাত্রিবেলা পাশে বসে আলোটা নিভিয়ে দিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করবেন, তোমার এই পড়ন্ত বেলায় বসন্তের কি চিন্তা আসছে, এখন কোকিল এত ডাকার মানেটা কি, তারপর আমি আছি তো আপনার সাথে, চিন্তা নেই, ঠিক আছে? ওটা জিজ্ঞেস করবেন, তোমার এই কোকিল ডাকছে কে, পাশের বাড়ির বৌদি না অন্য কোথাও, ঠিক আছে? সেটা না, ওনার বয়সটা ভালো হয়ে গেছে, কিন্তু উনি মানে মাথাটা মানে সবসময় মানে মাথাটাই গরম শুধু, আর অন্য অন্য চিন্তা মানে মন ইয়ে না। আমি বুঝতে পেরেছি, আপনি আর ভালো টালো বাসেন না, আজকে থেকে একটু বেশি করে ভালোবাসুন, দেখবেন মাথা গরম, কিচ্ছু নেই। এটা কোনো অসুখ না। উফ, কেন বয়সটা বেড়ে গেছে বলে ভালোবাসছেন, এটা আবার হয়? ভালোবাসা শেষ দিন অবধি তো থাকে। ওই আগে যখন যৌবন ছিল তখন ভালোবেসেছেন, এখন যৌবন নাই, ভালোবাসা নাই, এটা কি হচ্ছে? যান আজকে একটু রথের মেলায় বেরিয়ে আসুন, নাহলে কালকে রবিবার আছে, দুজনে হাত ধরে রথের মেলায় গিয়ে নাগরদোলা চেপে আমাকে এসে ফোন করবেন, ঠিক আছে? তারপর আমি ওষুধের নাম বলে দেবো, চিন্তা করতে হবে না, আমি তো আছি। কিন্তু আপনি যা গল্প শোনালেন, আমরা তো আরো উত্তেজিত হয়ে যাচ্ছি যে পড়ন্ত বেলায় বসন্ত, 60 বছর বয়সেও আসতে পারে, তাহলে আমরাই আনতে পারছি না, শুধু আসবে আসবে, কোকিল ডাকবে একদিন, তাই তো? তবু বলে দিই দিদি ভাই, এগুলো নিজেরা নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন। আপনি ওষুধের কথা বলছেন, ঠিক কথা। উনি যদি আমার কাছে একটা দিন আসতেন, আমি ওনার সাথে হয়তো আধা ঘন্টা কথা বলতাম, কাউন্সেলিং করতাম, দেখতেন ঠিক হয়ে যাচ্ছে। কারণ সব ব্যাপারে, এগুলোর ব্যাপারে ওষুধ লাগে না, ওষুধ লাগবে না।
আপনি কোনোদিন যদি সময় পান একদিন আনবেন, কোনো মেডিসিন লাগবে না, শুধু আমার সাথে 15 মিনিট থেকে 20 মিনিটের মতো সামনে বসিয়ে দেবেন, বাস, আর কিছু লাগবে না। ওকে? হ্যাঁ, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। বলুন। বলছেন? বলছি আমি বর্ধমান থেকে রুবি বলছি। রুবি? হ্যাঁ। আর সেই রুবি রায় মনে পড়ে, রুবি রায় ওই? না, না, আমি- আচ্ছা, এটা বর্ধমানের রুবি রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শো দেখতে দেখতে মিউট করে দিলাম। আপনার শো আমার খুব ভালো লাগে, আমি সব শো দেখি। এখনই দেখলাম, মিউট করে এলাম। ঠিক। বলছি যে বলছি আমার একটা সমস্যা আছে আমার মেয়ের 10 বছর বয়স, বুঝলেন? হ্যাঁ। এখন ছোট থেকেই না ও খুব চঞ্চল আর অ্যাটেনশনের খুব অভাব। দিয়ে আমি ডাক্তার দেখিয়েছি, তারা তখন কিছু বলেনি। দিয়ে আমার স্বামী চাকরি করে হেলথ স্টাফ, ও হাসপাতালে দেখিয়েছে, আমাদের বর্ধমানের যে হাসপাতাল আছে সেখান থেকে বলেছিল যে ওর এডিএইচডি আছে। যে এডিএইচডি আছে এটুকুই বলেছে, কোনো ওষুধ ফষুধ কিছুই রেফার করেনি, বলতো বয়সের সঙ্গে সঙ্গে কমে যাবে। যে একটু কম ছিল এই বছর দেড়েক। এই রিসেন্ট এই 1 মাস যাবত দেখছি, 1-1.5 মাস ও আবার সেই চঞ্চল হয়ে, মানে এরকম খুব শয়তানি করছে, স্কুলে ঠিক মতো ক্লাস করছে না, হাইপার হয়ে যাচ্ছে, হাইপার অ্যাক্টিভ বলা হয় একে। মানে 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 ছাদে সিঁড়িতে উঠছে 20 বার 30 বার, মানে এক জায়গায় থাকছে। ও কিন্তু ছিল না, এটা মাস দেড়েক আগেও ভালো ছিল ডাক্তারবাবু। আচ্ছা বেশ, আপনারা তো এখন দাদা যেদিন ছুটি পড়বে তবে তো নিয়ে আসতে পারবেন, সেটা পরের কথা, একদিন নিয়ে আসতে হবে। তবুও কাল থেকে মেয়ের জন্য কি কি খাওয়াবেন না শুনে নিন, কারণ এগুলো যেহেতু ব্রেন থেকে ডিসঅর্ডার হচ্ছে মেয়ের, হাইপার অ্যাক্টিভ, এটাও একটা মারাত্মক ডিজিজ। কারণ বাইরে আপনি সহ্য করে নিচ্ছেন, কিন্তু বাইরের লোক বলবে অ্যাবনর্মাল। আত্মীয় স্বজনের কাছে যেতে পারবেন না, কোনো বিয়ে বাড়ি নিয়ে যেতে পারবেন না, মানে আপনি সবসময় একটা তটস্থ থাকবেন, এই হাত ছেড়ে চলে গেল মানে কোথাও কিছু একটা ঘটিয়ে বসে থাকবে, তাই না? তো এই জায়গাগুলো না, ভয় পাবার কিছু নেই, এরকম বাচ্চা অনেক মা বাবার আছে, আপনাকেও টেনশন নিতে হবে না। আপনি কাল থেকে ডিম খাওয়া বন্ধ করাবেন, রসুন দেবেন না, কেক দেবেন না, খাসির মাংস দেবেন না, ঠিক আছে? এই 4টে জিনিস বন্ধ করে দেবেন। আর বাইরের ফাস্টফুডের প্রতিও ঝোঁক থাকবে খুব, এই কুরকুরা, লেজ এইসব খাবার জন্য ভীষণভাবে বায়না করবে, কিন্তু ওগুলো দেবেন না আপনি। আর দাদাকে নিয়ে ইমিডিয়েট আসার চেষ্টা করুন। কেন বলুন তো, এটা তো মেয়ে, আর 8টা বছর পার হলে কিন্তু পরের ঘরে দিতে হবে আপনাকে। তো তার মধ্যে যদি আপনি সারাতে পারেন তাহলে আপনার জিত, সারাতে না পারলে আপনার হার হয়ে গেল, আপনি হেরে গেল। না না, চিন্তা করার কিছু নেই, এর সলিউশন আছে, ভয় পাবারও কিছু নেই। আপনি খালি দাদাকে নিয়ে, যেহেতু উনি একজন হেলথ স্টাফ হসপিটালের, ওনারও থাকা দরকার আছে, ওনাকে সঙ্গে নিয়ে যা যা টেস্ট রিপোর্ট করিয়েছেন মেয়ের, ওগুলো নিয়ে আমার কাছে আসুন, তারপর আমি দেখে নিচ্ছি, আপনার চিন্তা করার কিছু নেই। বর্ধমান থেকে আপনার দমদম আসলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করে নিয়ে নাম লিখে নিন। আমি বুধবার অবধি আছি, তারপর আমি বেশ কিছু দিনের জন্য থাকবো না, বাইরে চলে যাব। তো এলে আগামী বুধবারের মধ্যেই আসবেন। ঠিক আছে, ওকে ওকে। ভালো থাকুক আপনার পরিবার। নমস্কার। ঘড়ির কাঁটা কি বলছে? নমস্কার, কটা বাজে? হ্যাঁ বলুন, আপনি বলুন। বলছি কি, বলে যে ডক্টর সেনের যে চেম্বার, ওখানে যেটা লেখা রয়েছে শোভা বাজারে। শোভা বাজার কোথাও লেখা নেই তো। হ্যাঁ, শোভা বাজারে নিচের নাম্বারে ফোন করে নিন। শোভা বাজার টোভা বাজার কোথাও লেখা নেই। আপনি বাংলা পড়তে পারছেন না নাকি? কোথাও লেখা নেই, কারণ আমাদের ওখানে কোথাও চেম্বার নেই। দমদমে আছে আর বারাসাতে আছে, ঠিক আছে? হ্যাঁ, দমদমে একবার দমদমে এসেছিল, শোভা বাজারও দেখেছিলাম। না 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 না, ওখানে নেই আমাদের। হ্যালো, হ্যালো, বলুন। আমি কেসি বলছি কল্যাণের থেকে। আমাকে ওই পায়ের পুরো আঙুলটা, যে সেটা তো আমার ডক্টর বলছে যে ছবি পাঠাতে, আমি ওয়েট করছি। পাঠিয়েছেন? দাঁড়ান, আপনাকে রানিং শো এর মধ্যে কে জবাব দেবে? ওয়েট করুন এখন। না, তাহলে এবার বিদায় নিতে হবে, কারণ ঘড়ির কাঁটা তো আর আমাকে সময় দিচ্ছে না। ঘড়ির কাঁটা এখন বলছে যে মাত্র আর শেষ। তাহলে সবাই ভালো থাকবেন। আগামীকাল আর পরশু উল্টো রথের জন্য 2 দিন টাইম পাচ্ছেন, ঘুরে আসুন, সবকিছু করে আসুন, ভালো থাকুন সপরিবার নিয়ে। আর রবিবার এবং বুধবার দমদমের জন্য 2টো ডেট, আর একটা মঙ্গলবার বারাসাতের জন্য। তাই শেষ 3টে দিন আপনাদের কাছে আছি। আজকে শুভরাত্রি।